হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই এতদিন পরে কোথায় আছিস? কলকাতাতে? মা, জানতাম না তো। হ্যাঁ, আমি তো বাড়িতে আছি। ১ ঘন্টার মধ্যে বেরোবো, একটা এক্সিবিশনে যাওয়ার আছে। তুই আমার বাড়ির কাছে চলে এসেছিস? হ্যাঁ, হ্যাঁ, না, না, কোনো অসুবিধা নেই, ব্যস্ততার কি আছে। হ্যাঁ, তুই চলে আয়, চলে আয়। হ্যাঁ, চলে আয়, ঠিক আছে, আমি ১ ঘন্টা টাইমটা পিছিয়ে নেবো না হয়। খুব আর্জেন্ট কিছু? না, না, ঠিক আছে, আয়, কোনো অসুবিধা নেই, আয়, আয়। অবশ্যই আয়, হ্যাঁ, হ্যাঁ। অ্যাড্রেসটা জানিস, মনে আছে তো? আচ্ছা, বেশ, আয়, আয়। হ্যালো, অবশেষে দেখা পাওয়া গেল ব্যস্ততম চেতনা চ্যাটার্জি। হ্যাঁ, আই এম হাম্বল যে বিলেত ফেরত বিবেচক আজ এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে এসছে, না আমি তো ধন্য হয়ে গেলাম। মানে এবং খুব বড় সারপ্রাইজ। আয়, আয়, বস, বস। বাহ, ভালো সাজিয়েছিস তো তোর এই নতুন ফ্ল্যাটটা। বস। বলটা চা চলবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, সে আর বলতে। হ্যাঁ, যা চা করছিলি, বিদেশে গিয়ে একটু অভ্যাস পাল্টেছে, চায়ের বদলে কি অন্য কিছু হয়েছে? না, সে আর নয়, বাঙালি তো চা আর ছাড়ি কি করে। আচ্ছা, যদি ভুল না করি, ওই মেমেন্টোটা ৯ এপ্রিল ২০০৫, একদম। কলেজ ডিবেট। তুই আর আমি দুজনেই ফাইনালিস্ট ছিলাম এবং যথারীতি তুমি নয়নের মণি সকল প্রফেসরদের পাপা কি পারি ডিবেটে চ্যাম্পিয়ন হলে। একদম না, এত বাজে কথা বলতে পারিস তুই? হ্যাঁ, তুই বলছিস যে আমার কোনো যোগ্যতাই ছিল না, শুধু টিচাররা বাস ছিল আমার প্রতি, তাই আমি পেয়ে গেছি? মানে সব কিছুতে তোর এই পোলারাইজেশন করার অভ্যাসটা আর গেল না, প্লিজ এইভাবে ভাবিস না সব ব্যাপারে। আরে ডোন্ট মাইন্ড, জোকস অ্যাপার্ট, দ্য ওয়ার্ল্ড ইজ বাইপোলার মাই ডিয়ার। ভাব না, আমি তোর ঘরের উত্তর পশ্চিমে বসে আছি আর আমার উল্টো দিকটা দক্ষিণ পূর্ব। তার মানে কি, পৃথিবীটা একটা দিক আছে, প্রত্যেকটা দিকে আমি কোথায় বসে আছি তার উপর নির্ভর করছে আমি কি দেখছি, আমি কি মতামত দিচ্ছি। তাই পৃথিবীতে পোলারাইজেশন তো থাকবেই ভাই। উফ, তুই তো একবারে আমাকে সেই এপ্রিল সেকেন্ড সেমিস্টার নিয়ে যাচ্ছিস। এবারে তো আবার মনে হচ্ছে নতুন করে বিতর্ক শুরু করতে হবে তোর সঙ্গে। ডিবেট হবে নাকি আরেকবার? ডিবেট তোর সঙ্গে? আরে, মানুষজন ছুটে বেড়াচ্ছে তোর পিছনে একটা সাক্ষাৎকারের জন্য, আর আমি করব তোর সঙ্গে ডিবেট? সাক্ষাৎকার? সাক্ষাৎকার কি করে দিই বলতো? যাই বলবো তাতে আমি এখন ব্র্যান্ডেড হয়ে গেছি, সাক্ষাৎকার করলেও একটা অন্য অর্থ বেরোবে। বস, আমি একটু চাটা নিয়ে আসি। থ্যাংক ইউ। তোর এক্সট্রা চিনি খাওয়ার অভ্যাসটা আছে নাকি গেছে? নো মাই ডিয়ার, এখন সুগার ফ্রি যুগ। সুগার ফ্রি? আর তুই খাওয়াই যাচ্ছে না। ওকে, ঠিক আছে, বস। তুই এত হঠাৎ করে এলি, আমি জাস্ট চা আর বিস্কিট ছাড়া কিছু করতে পারলাম না, কিন্তু আমাকে 5 মিনিট টাইম দে, আমি তাহলে সুইগি অর্ডার করে দিচ্ছি। কি খাবি বল? নো প্রবলেম মাই ডিয়ার, আমি তো তোমার সাক্ষাৎ প্রার্থী। তাই বুঝি? সাক্ষাৎ প্রার্থী আমার, আর ওদিকে এসেই তো দেখছি নিজের ট্যালেন্টের চর্চা শুরু করে দিয়েছিস। হ্যাঁ, আমি খুব সারপ্রাইজ যে তুই আমার এই ছবিটা এখনো যত্ন করে রেখে দিয়েছিস। রাখবো না? তুই বুঝি জানিস না যে ছবিটা আমার কত প্রিয় ছিল? ছবিটা তো খুব প্রিয় ছিল না? একদম। সেটা কেন, সব ছবি, তোর সব ছবি আমার ভীষণ প্রিয় ছিল, এবং তখন আমি তো সব থেকে ভালো সমস্যা ছিল। তুই ফেমাস, তোর বিষয় আলাদা, ব্যাপার আলাদা, কিন্তু অ্যাটলিস্ট তখনকার দিনগুলোর কথা ভাব। তাহলে তুই ভাব যে এখানে 3টে মেঘ কিন্তু 3টে আলাদা মতের কথা বলছে, আর তুই বলছিস যে পৃথিবীতে কোনো মত থাকবে না, কোনো দ্বিমত থাকবে না। অবভিয়াসলি মত থাকবে না সেটা না, কিন্তু এখন যেমন প্রত্যেকটা বিষয়কে আগে থেকে ট্যাগ করে দেওয়া হয়, এটাতে আমার প্রবল আপত্তি। মানুষ তো শুনতেই চায় না, বুঝতেই চায় না যে আলটিমেট কেউ কিছু কি বলতে চাইছে। তার আগেই আমি ব্র্যান্ডেড, তার আগেই আমি ট্যাগ। আমি না, যে কোনো কারোর ক্ষেত্রে এটা হচ্ছে, এটা তো তুই অস্বীকার করতে পারিস না। এটা আমাদের এখন বিশাল বড় প্রবলেম।
আর এই ফেসবুক, টুইটার, মেসেঞ্জারের যুগে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগে কেউ কিছু বুঝতেই চাইছে না কে কেন কি বলছে, এবং তার আগে এক একটা ইউনিভার্সিটি দ্বারা এক একটা মানে নিজেদের মতটাকে জাহির করে দিচ্ছে। ভীষণ ডিসগাস্টিং, জাস্ট এটা মেনে নেওয়া যায় না। তাহলে যে বাক স্বাধীনতা নিয়ে এতদিন ধরে লড়াই করলি, সেই বাক স্বাধীনতার উপরই হস্তক্ষেপ, অর্থাৎ ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলোকে কি তুই ভয় পাচ্ছিস, না এরা তোর বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে? আমাকে ক্ষমা করবেন ধর্মাবতার। হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো ধর্মের প্রতি আমি শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে পারিনি। তাতে যদি আমাকে অভিযুক্ত করেন ধর্মদ্বেষী, নাস্তিক বা ম্লেচ্ছ বলে, আমি বিস্মিত হব না। কিন্তু আমি এখনো ঈশ্বরে বিশ্বাস করি। আমার ঈশ্বর আমার রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, আমার ঈশ্বর বিসমিল্লাহ খান থেকে বলতো ঠিক এই কবিতার কোন লাইনটাতে জন্য আমি আজ অ্যান্টি ন্যাশনাল, লেফটিস্ট, না না এখন যেন কি নতুন ট্যাগ হয়েছে আমার, কি বলা হচ্ছে আমাকে, আরবান নকশাল। কোন লাইনটাতে আপত্তি? এত বিতর্ক কেন আমাকে নিয়ে? শিবরা, স্ন্যাক্সটা রেডি হলে তাহলে আমাকে বলো। হ্যাঁ, যেভাবে বললাম করে হলে আমাকে বলো। হ্যাঁ, কি বলছিলি যেন? তোর কি মনে হয় এই যে তোর লেখা আর মানুষের বোঝা, এ দুটোর মধ্যে এত দূরত্ব তৈরি হচ্ছে কেন? দেখ, আমি তো যা ছিলাম তাই আছি। কলেজে তুই আমাকে জানতিস, যা ছিলাম আজ 20 বছরে আমার তো মনে হয় না আমি খুব বেশি পাল্টেছি বলে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, সমাজের দেখার চোখ বদলে গেছে বলে আজ আমি কাঠগড়ায়। সমাজ পাল্টাচ্ছে এবং দুর্ভাগ্যক্রমে আমরা পেছোচ্ছি। আমরা যারা এগোতে চাই তারা জাস্ট কজন, হাতে গোনা। কিন্তু অদ্ভুত এক অমোঘ শক্তির জন্য আমরা যেন গোটা সমাজটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। তুই এটা ভেবে দেখ না, যে মনে আছে আমরা যখন সেমিস্টারের প্রথম দিকে আমাদের ইতিহাসের বেশ কিছু চ্যাপ্টার প্রফেসররা পড়াননি বলে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমরা কত আন্দোলনে নেমেছিলাম। সেখানে তুই ছিলি সব থেকে স্ট্রং একজন মানে আন্দোলনকারী, এবং আমি আরও একজন অঙ্কুশ আমাদের সঙ্গে ছিল। কিন্তু আজ তুই ভাব, আমাদের টোটাল সিলেবাস থেকে ওই চ্যাপ্টারগুলোকে মুছে দেওয়া হলো, সেখানে কোনো প্রতিবাদ নেই, কোনো কথা নেই। কেন? এটা কেন হবে? আমি জানি যে তোর এই ইতিহাসের কিছু চ্যাপ্টার মুছে দেওয়াতে অনেক কষ্ট হচ্ছে, স্বাভাবিক নয় কি? কিন্তু তুই কখন এটা ভেবেছিস যে আমরা শুধু বাবরের জন্মসাল, হুমায়ুনের জন্মসাল পড়ব আর শশাঙ্কের জন্মসালটা পড়ব না? এখানেই তোর ভুল হচ্ছে। শশাঙ্ককে পড়বো, আরও বেশি করে পড়বো। বাংলাদেশ আমাদের জানানো হয়নি, কম জানানো হয়েছে, আমি মানছি, কিন্তু তখন তো অত গবেষণাও হয়নি যে বাংলার তথ্য উঠে আসে। এখন যে তথ্যটা আসছে, কিন্তু তার মানে তো এটা হতে পারে না যে আমি আজ শশাঙ্ককে জানবো বলে আমি বাবরকে ভুলে যাব। ইতিহাস মানে কি? যা ঘটে গেছে তার ধারাবাহিকতা। তো ইতিহাসের যদি মানে আদিটাকে বাদ দিয়ে তো বর্তমান বা ভবিষ্যৎ হয় না। ইতিহাস মানে তো গোটাটাই অতীত, যা ঘটে গেছে তাকে কি করে মুছবো? তাকে তো মোছা যায় না। এটা তোর থেকে ভালো আর কেউ বুঝবে না বিবেচক। এটা তুই ভেবে দেখ যে এটা কেন হচ্ছে। তার কারণ কি একটাই, কি দৃষ্টিভঙ্গিতে আমরা আটকে যাচ্ছি না? একটা মানে আমাদের কি একটা ওই যন্ত্রমন্ত্র ঘরে ঢোকানো হচ্ছে না? যন্তর মন্তর? আসলে তোর মনে হয় না যে যে মত, যে পথ নিয়ে তোদের মতো যারা বিশ্বাস করতিস যে বিশ্ব বিজয়ের বাণী, সেটা একটা যন্তর মন্তর? সেই মানুষকে এতদিন সেগুলো পড়িয়েছি, সেগুলো বুঝিয়ে এসেছিস, আর আজকে মানুষ একটা অন্য মত শুনছে, সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে তাদের প্রচলিত বিশ্বাসের থেকে। তাই এত আন্দোলন সমাজে, তাই এত দূরত্ব বাড়ছে। তোর কি মনে হয়? ওই মতটা বুঝি ঠিক, এখন যে মত তৈরি হচ্ছে সেটা ঠিক? আমার তো তা মনে হয় না। যদি এটাই বলিস তাহলে শোন,
যে মেয়েটা আজ সব কিছু ছেড়ে ওই বাবুঘাটের অন্ধকার কোনায় দাঁড়িয়েছিল, গাঢ় কোনো চিরশীতল অন্ধকারে নিজেকে সঁপে দেবে বলে, তাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে নিল এআর রহমান। আর যে ছেলেটা বেকারত্বের জ্বালায় জ্বলতে জ্বলতে নিজেকে শেষ করতে চেয়েছিল এক অন্ধকার পাতাল সুড়ঙ্গে, তাকে বাঁচিয়ে দিল রবীন্দ্রনাথ। সেই মেয়েটির নাম অনিন্দিতা শেঠ, আর ছেলেটা আশরাফ খান। এখানে ভুলটা কোথায় আমাকে বোঝা প্লিজ। না না, তুই তুই ভুল করছিস। তোর এই শুধুমাত্র কবিতাটা একটা কবিতা নিয়ে নয়, সমস্যাটা অনেক গভীর। তুই যাদের সঙ্গে মিশিস, যারা তোর কবিতা নিয়ে আলোচনা করে, যারা যারা তোর কবিতাকে ভালোবাসে, যারা ফেসবুকে তোর কবিতা নিয়ে লেখালেখি করে, সমস্যাটা তাদেরকে নিয়ে। তারা একটা গোষ্ঠীর, তারা তারা একটা একটা নিকৃষ্ট চিন্তাভাবনার লোক। তাই বুঝি। তো সেই আমার কবিতাকে যারা ভালোবাসে, আমার যারা অ্যাসোসিয়েশন, সে অ্যাসোসিয়েশনে কি কখনো তুই ছিলি না? তুই কি কখনো আমার কবিতাকে ভালোবাসিস নি? তাহলে আজ আমি এত ভুল হয়ে গেলাম কি করে, এবং কি এমন করলাম যার জন্য আমার গায়ে এভাবে কালি ছেটানো হলো? কোথায় আমার ভুল? যদি তুই আমাকে প্রমাণ করতে পারিস, আমি এই কবিতাটাকে মুছে দেব আমার অস্তিত্ব থেকে। প্রমাণ কর। তুই এত ভিন্ন মত, এত বাক স্বাধীনতার কথা বলছিস, আর দেখ সামান্য একটা কনস্টিটিউশনাল কাজ, সেটা নিয়ে তোর প্রিয় সাধনদা ফেসবুকে একটা হ্যাজ নামিয়ে দিয়েছে এসআইআর এর বিরুদ্ধে। এসআইআর নিয়ে যদি এত তীব্র আপত্তি থাকে, তাহলে যারা অনুপ্রবেশকারী, যারা আমাদের দেশের নাগরিক নয়, তাদেরকে আমরা কী করে আইডেন্টিফাই করব? কি করে তাদেরকে বলবো দেশ থেকে চলে যেতে? আমাদের দেশের সম্পদ, আমাদের সমস্ত কিছু, আলো বাতাস সব তারা ভোগ করবে, আর রাজ্যে মাইনরিটি ক্রমাগত বাড়তেই থাকবে। কোথায় যাব আমরা? সব কিছু কাজ, সমস্ত অধিকার তারা পাবে, আর আমরা যারা এখানে বড় হয়েছি, জন্মেছি, তাদের কোনো অধিকার থাকবে না। না, তাহলে তুই কি বলতে চাইছিস যে অন্য ধর্মে কেউ আসতে পারবে না? মানে আমাদের যে ভিন্ন মত বা ভিন্ন পথ, সে তো আজকে প্রথম নয়। তুই ভেবে দেখ না, তুই সেই অনার্য সভ্যতা থেকে ভাব। এই ভারতবর্ষ কাদের ছিল? যে অনার্যদের ছিল তারা আজ কোথায়? তারা আজ প্রান্তিক মানুষে পরিণত হয়েছে, তারা আজ শিডিউল ট্রাইব বা শিডিউল কাস্টের কোটাতে, মানে কোটার ঝর্তি পড়তি। কিন্তু যে আরিয়ান সভ্যতার উপর আমরা দাঁড়িয়ে আছি, তারাও তো একসময় অনুপ্রবেশকারী ছিল। আর্য সভ্যতার যে এত বড় বড় ভিত্তিপ্রস্তর, সবটাই তো আর্য সভ্যতার উপর আমরা আজ দাঁড়িয়ে আছি, কিন্তু তারাও তো একটা সময় অনুপ্রবেশকারী ছিল। তো তারপরে ইসলাম এসছে, তারপরে ইংরেজ এসছে, সব মিলিয়েই তো একটা মেল্টিং পট এই ভারতবর্ষ এবং এই বাংলা। বাংলা আরও বেশি, তোকে আমি নতুন করে কি জানবে শেখাবো, কিন্তু এগুলো আমার থেকে বেশি ভালো ডিল করতে চাই না। তো এইটা যেখানে আমাদের জাতীয়তা বার্তাই হচ্ছে বৈচিত্র্যের মধ্যে, যেখানে হিন্দু, মুসলিম, শক, হুন, মোগল, পাঠান সবাই ছিল, এবং স্বয়ং আর্য অনার্য একটা সময় মিলে মিশে গেছে। আমাদের যে বাংলার কালচার, ওই কালচার, যে কালচার নিয়ে যে ধর্ম নিয়ে তোরা এত কথা বলিস, তুই বলতো আজকে আমাকে এই যে দুর্গা কালী পুজো নিয়ে এত বড় কিছু, এত কিছু হয়, সেই দুর্গা কালী কি কখনো আর্যদের ছিল নাকি অনার্য দেবী ছিল? মাতৃকা মূর্তি আরাধনা সেটা আমরা আদিকালে পেয়েছি, সেটাই পরবর্তীকালে দুর্গা কালী রূপে এসছে। তাহলে যেটা আর্যরা এসে গ্রহণ করেছে, সেই প্রাচীন ধর্ম, প্রাচীনতাটাকে তাদের ধর্ম করে নিয়েছে, তাহলে আমাদের এত কেন আঁকড়াআঁকড়ি, কেন ধর্ম নিয়ে আমাদের এত বেশি অসহিষ্ণুতা? আমি তো এই জায়গাটাই বুঝতে পারি না। আর তুই এটা আমাকে বল যে তুই গণতন্ত্রের কথা বলছিস, ডেমোক্রেসির কথা বলছিস, আমরা যারা প্রথম থেকে এটা দেখে এসেছি, বা আমাদের আজকের বাঙালিদের কথাই ভাবনা, তুই এটা মনে করে দেয়, আমাদের বছর শিশু হয় নববর্ষ থেকে। নববর্ষতে আমরা লক্ষ্মী গণেশের পুজো করি, হালখাতা করে আমাদের বছর শুরু হয়। দুদিন না যেতে যেতেই আমরা কিন্তু ঈদের বিরিয়ানি খেতে, ইফতার পার্টি খেতে চলে যাই। তখন কিন্তু আমাদের মুসলিম বন্ধুদের গলা জড়াতে কোনো অসুবিধা হয় না, এবং তুইও সেই জায়গায় আছিস। তোরও মানে মুসলিম বন্ধু এবং ইফতার বন্ধুর মানে পার্টির কোনো কমই ছিল না, আমার থেকে বেশিই ছিল সংখ্যা। এবং তারপরে আমরা কি করি, তারপরে আমরা আবার দুর্গাপূজায় বাঙালিয়ানা করে টোরে বছর শেষ করে ক্রিসমাস ঈদ দিয়ে কেক কেটে পার্টি করতে। তাহলে তার জন্য কি আমরা হারিয়ে যাচ্ছি? আমরা তো শেষ হয়ে যাচ্ছি? সমস্যাটা কোথায়? এটা আমার বোঝা।
জাস্ট বেরোচ্ছি, মিনিট 5 মধ্যে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা করো, শুরু করো, আমি আসছি। হ্যাঁ, আমি জাস্ট 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো তোমার ফের বলে দিই। ওকে, হ্যাঁ আমি আসছি। চল তাহলে আমি উঠি। আচ্ছা বেশ, শোন নেক্সট দিন কিন্তু সময় নিয়ে আসবি। ভুড়ি ভোজে একসাথে থাকবে, আমি নিজে রান্না করবো, তোর ফেভারিট ডিশ থাকবে, চিন্তা করিস না। এবং তার সঙ্গে দুধ অল্প হবে, ঠিক আছে? আর 1 মিনিট, রেকর্ডিংটা বন্ধ করিস না। এতক্ষণ যখন এত কথা শুনলি, শেষটুকুও জেনে যায়, ভালোভাবে রেকর্ডটাও কর। তুই বোধহয় জানিস না যে কাকুর অপারেশনের সময়, অ্যাক্সিডেন্টের পর আমি কিন্তু ব্লাডটা দিতে পারিনি, আমার কিছু মেডিকেল ইস্যু ছিল। কে দিয়েছে জানিস সত্যটা? রহিম চাচা, আমাদের রিক্সাওয়ালা। এটা জেনে যা, এটা মাথায় রাখ। না, আমার কোনো ধর্ম নেই, আমি না হিন্দু না মুসলিম, আমি শুধু বাঙালি। বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার জন্মস্থান, সেই বাংলা যেখানে সর্ষে ক্ষেতের মতো বেদনার বসন্তের নরম রোদ্দুর মিশে যায়, ডালিমের গাঢ় গোলাপি রঙা দানার মতো গধূলির আকাশে, যেখানে অস্তমিত সূর্যের সোহাগে ময়দানে হাত ধরাধরি করে হেঁটে যায় জয়শ্রী ও আজিজুল। গঙ্গার ফেরিঘাটে পরন্ত বেলায় বসে একটাই বিড়িতে টান দেয় রাম ও রহিম। এই লাজুক স্নিগ্ধ ষোড়শী বালিকার মতো পেলব বিকেলে গঙ্গার ভাটার টানে বয়ে চলা নৌকায় একই সাথে ভাসে লালন ও রামপ্রসাদ। একই মঞ্চে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আমি শুধু সেই বাংলার, আমি সেই বাংলাকে ভালোবাসি, আমি শুধু এক বাঙালি।